হ্যাকাররা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রায় $1 বিলিয়ন চুরি করার এমন এক পরিকল্পনা তৈরি করেছিল, যে পরিকল্পনার সামনে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যাংকিং সিকিউরিটিও অসহায় হয়ে পড়েছিল। পুরো 1 বছর ধরে তারা অদৃশ্য মালওয়্যার দিয়ে ব্যাংকের ভেতরে বসে গুপ্তচরবৃত্তি চালিয়েছে। কে কখন কম্পিউটার চালু করে, কে টাকা ট্রান্সফার করে, কোন দিনে অফিস ফাঁকা থাকে, সবকিছুই। শুধু তাই না, তারা পৃথিবীর 3টি আলাদা টাইম জোন আর জাতীয় ছুটিকেও নিজেদের অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। সবকিছু ছিল নিখুঁত, প্রতিটা ধাপ ছিল হিসাব করে সাজানো। কিন্তু এত বড় প্ল্যান করা মানুষগুলো শেষ পর্যন্ত এমন একটি ভুল করে বসে, যে ভুল হয়তো দ্বিতীয় শ্রেণীর কোনো বাচ্চাও করতো না। শুধু একটি স্পেলিং মিস্টেক, আর তাতেই থেমে যায় ইতিহাসের অন্যতম বড় সাইবার ব্যাংক ডাকাতি। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে কোটি কোটি ডলার সরিয়ে নেওয়া হয়েছিল, কিভাবে পুরো পৃথিবীর ব্যাংকিং সিস্টেমকে বোকা বানানো হয়েছিল, আর কিভাবে একটি ছোট্ট ভুল বানান বাঁচিয়ে দিয়েছিল শত শত মিলিয়ন ডলার। সাল 2015। বাংলাদেশ তখন ঘুমিয়েছিল। ঢাকার রাস্তাগুলো প্রায় ফাঁকা, ব্যাংকের অফিস বন্ধ, কর্মচারীরা কেউ বাসায় নাই, কেউ ছুটির আমেজে ব্যস্ত। কিন্তু পৃথিবীর অন্য প্রান্তে নিউ ইয়র্কে তখন সকাল শুরু হয়েছে। আর ঠিক সেই সময় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে একের পর এক কোটি কোটি ডলার সরিয়ে নেওয়া হচ্ছিল। না, এটা কোনো সিনেমার গল্প না, এটা বাস্তব। ইতিহাসের সবচেয়ে নিখুঁত এবং ভয়ঙ্কর সাইবার ব্যাংক ডাকাতিগুলোর একটি। এই অপারেশন এতটাই পরিকল্পিত ছিল যে হ্যাকাররা পুরো 1 বছর বাংলাদেশের ব্যাংকিং নেটওয়ার্কের ভেতরে লুকিয়েছিল, অথচ কেউ টেরও পায়নি। তারা শুধু সিস্টেমকে হ্যাক করেনি, তারা কর্মচারীদের অভ্যাস শিখেছিল। কে কখন আসে, কে কখন লগ ইন করে, কোন দিনে অফিস বন্ধ থাকে, সবকিছুই। আর সবচেয়ে অবাক করা বিষয়, প্রায় $1 বিলিয়ন এই পরিকল্পনা শেষ পর্যন্ত ভেঙে পড়ে মাত্র একটা ভুল বানানে। হ্যাঁ, শুধু একটা স্পেলিং মিস্টেক। কিভাবে পুরো পৃথিবীর ব্যাংকিং সিস্টেমকে বোকা বানানো হয়েছিল, আর কেন আজও সেই হ্যাকারদের আসল পরিচয় রহস্য হয়ে আছে। জানুয়ারি 2015। বাংলাদেশ ব্যাংকের সার্ভারে একটি ইমেল আসে। দেখতে একদম সাধারণ, মনে হচ্ছিল কোনো চাকরি প্রার্থী তার সিভি পাঠিয়েছে। ইমেইলের সাথে একটি জিপ ফাইলও ছিল। ব্যাংকের 3 জন কর্মচারী ইমেলটি ওপেন করেন, তাদের মধ্যে একজন সেই ফাইলটিও ডাউনলোড করেন। আর ঠিক সেখান থেকেই শুরু হয় পুরো অপারেশন। কারণ জিপ ফাইলটির ভেতরে লুকানো ছিল অত্যন্ত সফিস্টিকেটেড একটি মালওয়্যার। এটা সাধারণ ভাইরাস ছিল না, এটা বিশেষভাবে তৈরি করা হয়েছিল ব্যাংকের নেটওয়ার্কে গোপনে ঢোকার জন্য। এই মালওয়্যার এর 3টি আলাদা অংশ ছিল। প্রথম অংশ ব্যাংকের প্রাইভেট নেটওয়ার্কে একটি সিক্রেট ব্যাকডোর তৈরি করে, মানে বাইরে থেকে গোপনে প্রবেশ করার রাস্তা। দ্বিতীয় অংশ সেই যোগাযোগকে এনক্রিপ্টেড করে ফেলে, যাতে কেউ বুঝতেই না পারে নেটওয়ার্ক থেকে তথ্য বের হচ্ছে। আর তৃতীয় অংশ ছিল সবচেয়ে বিপজ্জনক। এটি চুপচাপ পুরো নেটওয়ার্ক পর্যবেক্ষণ করতে থাকে। কে কি করছে, কোন কম্পিউটার কখন চালু হচ্ছে, টাকা কিভাবে ট্রান্সফার হয়, কারা অথরাইজেশন দেয়, সবকিছুই। ভাবুন একবার, হ্যাকাররা যেন ব্যাংকের ভেতরে অদৃশ্য কর্মচারী হয়ে গিয়েছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই সার্ভিলেন্স পুরো 1 বছর ধরে চলছিল। কেউ কিছু বুঝতেই পারেনি। এই 1 বছরে হ্যাকাররা একটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার বিশাল রিজার্ভ রাখা আছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কে, সংক্ষেপে যেটাকে বলা হয় নিউ ইয়র্ক FED। পৃথিবীর অনেক দেশই তাদের ডলার রিজার্ভ সেখানে রাখে, কারণ আন্তর্জাতিক লেনদেনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, এই টাকা এক দেশ থেকে আরেক দেশে কিভাবে পাঠানো হয়? এর জন্য ব্যবহার করা হয় সুইফট নামের একটি আন্তর্জাতিক মেসেজিং সিস্টেম। এটাকে আপনি ব্যাংকের প্রাইভেট কমিউনিকেশন নেটওয়ার্ক বলতে পারেন। পৃথিবীর বড় বড় ব্যাংক প্রতিদিনই এই সিস্টেমের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার ট্রান্সফার করে। এখন হ্যাকারদের সামনে লক্ষ্য একটাই, সুইফট অ্যাক্সেস পাওয়া। কিন্তু তারা সরাসরি সুইফট সিস্টেম হ্যাক করার চেষ্টা করেনি, কারণ সেটা অসম্ভব। বরং তারা সেই কম্পিউটারকে খুঁজতে থাকে যেখান থেকেই বাংলাদেশ ব্যাংকের সুইফট ট্রান্সফার অ্যাপ্রুভ করা হয়। অবশেষে তারা সেই কম্পিউটারও খুঁজে পায়। এরপর শুরু হয় আরেক ধাপের নজরদারি। কর্মচারীরা কিভাবে লগ ইন করে, কিভাবে ট্রানজ্যাকশন তৈরি করে, কিভাবে ভেরিফাই করে, সবকিছু মাসের পর মাস পর্যবেক্ষণ করা হয়। ধীরে ধীরে হ্যাকাররা কর্মচারীদের মতো বিহেভ করতেও শিখে যায়। মানে তারা শুধু সিস্টেম হ্যাক করেনি, তারা পুরো ওয়ার্কফ্লো শিখে ফেলেছিল। কিন্তু এত বড় চুরি করতে গেলে শুধু অ্যাক্সেস থাকলেই হয় না,
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল কিভাবে ধরা না পড়ে টাকা সরানো যায়। তাই হ্যাকাররা পুরনো ট্রানজ্যাকশন রেকর্ড বিশ্লেষণ করতে শুরু করে। বড় ট্রানজ্যাকশনগুলো দেখতে কেমন হয়, কোন ভাষায় লেখা হয়, কখন পাঠানো হয়, কার কাছে যায়, সবকিছুই তারা কেয়ারফুলি স্টাডি করে। কারণ তাদের লক্ষ্য ছিল সিস্টেম যেন বুঝতেই না পারে এটা ভুয়া ট্রানজ্যাকশন। আরেকটি বড় সিদ্ধান্ত তারা নেয়, একবারে পুরো $1 বিলিয়ন ট্রান্সফার করা হবে না, কারণ এত বড় অঙ্ক ইনস্ট্যান্টলি সন্দেহ তৈরি করতে পারে। তাই পুরো টাকাকে ছোট ছোট অংশে ভাগ করা হয়। এদিকে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে কয়েকটি অ্যাকাউন্ট খোলা হয়। প্রতিটি অ্যাকাউন্টে মাত্র $500 জমা রাখা হয়। দেখতে একদম সাধারণ ডরম্যান্ট অ্যাকাউন্ট, কিন্তু বাস্তবে এগুলো ছিল পুরো অপারেশনের রিসিভিং পয়েন্ট। অ্যাকাউন্টগুলো 1 বছর ধরে আনটাচড অবস্থায় রাখা হয় যাতে কোনো সন্দেহ না হয়। সবকিছু ছিল ঠান্ডা মাথায় পরিকল্পিত। তারিখ 4 ফেব্রুয়ারি 2016, বৃহস্পতিবার রাত। বাংলাদেশে তখন উইকেন্ড শুরু। ব্যাংকের বেশিরভাগ কর্মচারীরা বাসায় চলে গেছেন। ঠিক তখনই হ্যাকাররা শেষবারের মতো বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্কে প্রবেশ করে। তারপর শুরু হয় ইতিহাসের অন্যতম বড় ডিজিটাল ব্যাংক রবারি। একের পর এক মোট 35টি সুইফট ট্রান্সফার রিকোয়েস্ট পাঠানো হয়। মোট অ্যামাউন্ট $951 মিলিয়ন, প্রায় $1 বিলিয়ন। কিন্তু পুরো প্ল্যানের সবচেয়ে ডেঞ্জারিয়াস অংশ ছিল এর টাইমিং। বাংলাদেশ, নিউ ইয়র্ক, ফিলিপাইন, 3টি দেশের আলাদা টাইম জোনকে ব্যবহার করা হয়েছিল অস্ত্র হিসেবে। বাংলাদেশে শুক্রবারের ছুটি, মানে কেউ অফিসে নেই, কিন্তু সেই সময় নিউ ইয়র্কে শুক্রবার সকাল। ফেডারেল রিজার্ভের কর্মচারীরা কাজ শুরু করেছে। তাদের কাছে এই ট্রানজ্যাকশনগুলো স্বাভাবিক বলেই মনে হচ্ছিল। এদিকে সোমবার ফিলিপাইনের চাইনিজ নিউ ইয়ার হলিডে, মানে অ্যালার্ট গেলেও সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া সম্ভব না। এভাবেই হ্যাকাররা প্রায় 4 দিনের গ্যাপ তৈরি করে। ভাবুন একবার, তারা শুধু সিস্টেম না, পুরো পৃথিবীর ক্যালেন্ডার পর্যন্ত ব্যবহার করেছিল। প্রথমে সবকিছু ঠিকঠাকই চলছিল। মিলিয়ন মিলিয়ন ডলার বিভিন্ন অ্যাকাউন্টে যেতে শুরু করে। এর মধ্যেই $20 মিলিয়ন একটি ট্রানজ্যাকশন পাঠানো হয় শ্রীলঙ্কার একটি অর্গানাইজেশনের নামে। আর সেখানেই ঘটে যায় ভুল, যেটা পুরো অপারেশনকে ধ্বংস করে দেয়। ফাউন্ডেশন শব্দটির বানানে ভুল করা হয়। একটি অক্ষর মিসিং ছিল, ছোট্ট একটা টাইপো, কিন্তু সেই টাইপোই সন্দেহ তৈরি করে। মজার বিষয় হলো, এই ভুল প্রথমে ফেডারেল রিজার্ভ ধরতে পারেনি। পরে জার্মানির একটি ইন্টারমিডিয়ারি ব্যাংক তারা ট্রানজ্যাকশন দেখে সন্দেহ করে এবং FED-কে নোটিফাই করে। এরপরে নিউ ইয়র্কে শুরু হয় প্যানিক। FED বুঝতে পারে এটা হয়তো বিশাল কোনো ফ্রড অপারেশন। তারা দ্রুত বাংলাদেশের ব্যাংকের সাথে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু বাংলাদেশে তখন শুক্রবার, অফিস বন্ধ। এই ডিলে এর মধ্যে $81 মিলিয়ন ফিলিপাইনে পৌঁছে যায়। তবে বাকি প্রায় $850 মিলিয়ন আটকে দেওয়া হয় একটা স্পেলিং মিস্টেক, আর তাতেই বদলে যায় পুরো ইতিহাস। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের কেউ কি কিছুই টের পায়নি? আসলে একটি সিস্টেম ছিল যেটা এই ফ্রড ডিটেক্ট করতে পারত। ব্যাংকের একটি প্রিন্টার সব সুইফট ট্রানজ্যাকশন প্রিন্ট করত। ছুটির দিনেও সেটি অটোমেটিক্যালি কাজ করত। কিন্তু হ্যাকাররা সেটাকেও ম্যানিপুলেট করেছিল। প্রিন্টার কাগজ বের করেছিল ঠিকই, কিন্তু সব ব্ল্যাঙ্ক পেজ। দায়িত্বে থাকা কর্মচারীরা ভেবেছিলেন এটা হয়তো সাধারণ টেকনিক্যাল গ্লিচ, তাই বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হয়নি। পরের দিন যখন সিস্টেম অ্যাক্সেস করা হয়, তখন কর্মকর্তাদের সামনে একের পর এক ওয়ার্নিং মেসেজ ভেসে ওঠে। তখন বুঝতে আর বাকি ছিল না, ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। ফিলিপাইনে পৌঁছানোর পর দ্রুত টাকা বিভিন্ন অ্যাকাউন্ট থেকে উইথড্র করা হয়। তারপর সেই অর্থ ক্যাসিনোতে নিয়ে যাওয়া হয়, সেখানে টাকা চিফে কনভার্ট করা হয়। তারপর বিভিন্ন পথে ঘুরিয়ে হংকং এ পাঠানো হয়। তদন্তকারীদের সন্দেহ ছিল ব্যাংকের কিছু লোক হয়তো এই অপারেশনে সাহায্য করছিল। বিশেষ করে আরসিবিসি ব্যাংকের একজন ম্যানেজার এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে। পরে তাকে মানি লন্ডারিং মামলায় দোষী সাব্যস্ত করা হয়, কিন্তু আজও পুরো টাকার হদিস পাওয়া যায়নি। আর সবচেয়ে বড় রহস্য, আজও নিশ্চিতভাবে জানা যায়নি কারা এই অপারেশন পরিচালনা করেছিল। বাংলাদেশ ব্যাংক হ্যাক শুধু একটি ডাকাতির গল্প না, এটা ছিল পুরো পৃথিবীকে ওয়ার্নিং দেওয়ার মতো একটি ঘটনা। কারণ এই ঘটনা দেখিয়ে দিয়েছে ডিজিটাল দুনিয়ায় সবচেয়ে বড় দুর্বলতা কখনো কখনো টেকনোলজি না, মানুষের ছোট্ট ভুল। একটি ফিশিং ইমেইল, একটি ক্লিক, আর একটি স্পেলিং মিস্টেক। এই 3টি জিনিস বদলে দিয়েছিল ইতিহাসের অন্যতম বড় সাইবার রবারি এর পরিণতি। যদি সেই স্পেলিং মিস্টেক না হতো, তাহলে হয়তো আজ আমরা $81 মিলিয়ন নয়, পুরো $1 বিলিয়ন চুরির গল্প শুনতাম।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং ক্রাইম কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা বাস্তব ঘটনার অজানা দিক তুলে ধরি সিনেম্যাটিক ডকুমেন্টারি স্টাইলে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।